বিগত সরকারের সময় একবার কোনো একটি মামলায় ঠিক এই কায়দায় তিনি ভুয়ো একটা কাগজ জমা করেছিলেন। একবার তো হাইকোর্ট বলেই দিল কিছুদিন আগে, আপনার চোখের যদি প্রবলেম থাকে এবং সেটা যদি বিদেশেই কিওর করার মতন থাকে, হপকিন্স ছাড়া আর কোথাও হবে না, তাহলে আপনি এসএসকেএমে যান, প্রয়োজনে মেডিকেল বোর্ড তৈরি করার জন্য আবেদন করুন। মেডিকেল বোর্ড যদি বলে আপনার বিদেশে যেতে হবে চিকিৎসার জন্য, এখানে হবে না, তাহলে যাবেন। ক্যাগের ওয়েবসাইটে 32-এর পরে 10টা শূন্য, অর্থাৎ 32,000 কোটি টাকা মুখে আনতেও আমাদের ভয় লাগে। এটা শুধু আমফান দুর্নীতিতে অভিষেকের তৃণমূল দুর্নীতি করেছে, এবং এর মধ্যে 250 কোটি টাকা শুধু ডায়মন্ড হারবারে প্রায় 2 লক্ষ পরিবার দেখিয়ে, 2 লক্ষ পরিবার, যে পরিবারের কোনো স্বাধীন অস্তিত্বই নেই, দেখিয়ে অভিষেক দুর্নীতিটা করেছে। 30,000 কোটি টাকা তোমাকে বললাম কেন্দ্রের থেকে টাকাটা চেয়েছিল, কেন্দ্র 1,000 কোটি টাকা সামথিং দিয়েছিল, বাকি টাকাটা এরা ধার দেনা করেছিল। মোট কথাটা জনগণের টাকা। এই টাকা ক্যাগ রিপোর্ট বলছে টাকাটা এক্সেসিভ, এত টাকা হয়নি, মানে আমফানের জন্য এত টাকা ক্ষয়ক্ষতির প্রয়োজনই ছিল না। এই টাকা মধ্যে একটা বড় অংশের টাকা 1,44,175টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে, যে অ্যাকাউন্টগুলো একটাই ফোন নাম্বার। পাবলিক অ্যাকাউন্টস কমিটি পিএসসি, তার চেয়ারম্যান করা হবে সবসময় বিরোধীদের থেকে। এই তৃণমূল সরকার 15 বছরে কিন্তু সেটা করেনি। এই অভিযোগগুলো তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেল যাত্রা কেন, 100 বছর পর্যন্ত ওকে জেলে রাখার জন্য সাফিসিয়েন্ট, 100 বছর মতন। এবং আমৃত্যু তৃণমূলের জামানায় একটা বছর দেখাও যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বা কোনো চাকরির পরীক্ষার প্রশ্ন চুরি বেরিয়ে যায়নি, ফাঁস হয়নি। একটা উদাহরণ কেউ বলতে পারবে না। সেবাশ্রর নাম করে কিছু মানুষের জীবনকে পঙ্গু করে দিয়েছে এই অভিষেক। স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিদেশ যাওয়ার এত তাড়া কেন? তিনি বারবার কোর্টের কাছে থাপ্পড় খাচ্ছেন, তাও তিনি শুধরাচ্ছেন না। এবার এমন ব্যস্ততা করলেন যে তিনি যে মেডিকেল সার্টিফিকেট দিলেন সেখানেও জাল নথি ধরা পড়লো, যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা ভুল। কীভাবে দেখছেন? দেখো, একটা কথা আছে না যে চোরের মায়ের বড় গলা, তো চোরের মায়ের বড় গলা এটাকে যদি তুমি একটু পাল্টে নাও, একটা পুরনো প্রবাদকে, যে চোর ভাইপোর বড় গলা। তুমি হপকিন্সের চোখের চিকিৎসার গল্প আমরা 5 বছর শুনেছি। হপকিন্সে যেতেন উনি, নর্থ বেঙ্গল গেলেও দুবাই দিয়ে যেতেন, হপকিন্সে যেতেন দুবাই দিয়ে। ঠিক যেভাবে তার শালি মেনকা গম্ভীর যেতেন, ঠিক যেভাবে ভানুতুতু কি একটা দ্বীপ কিনে নিয়েছে ওই তো বিনয় মিশ্র, তার ডানহাত তৃণমূলের যুব নেতা। তুমি এগুলোকে পাশাপাশি টেবিলে রাখো, তুমি খেয়াল করো এই গুণধর ভাইপোর বিদেশের ডাক্তার দেখানোর নাম করে যাওয়া এবং মিথ্যে কাগজ জমা দেওয়া, এটা নতুন নয়। ঠিক বেশ কিছু মাস আগে, মানে বিগত সরকারের সময় একবার কোনো একটি মামলায় ঠিক এই কায়দায় তিনি ভুয়ো একটা কাগজ জমা করেছিলেন, যে কাগজটা তার বিদেশে যাওয়া এবং ওই মামলায় শুনানিতে হাজির না হওয়া, এটার সাথে কোনো রকমভাবে সঙ্গত নয়। অর্থাৎ কি জানো তো, যে যারা চোর, ফ্রড, চিটিংবাজ, নটোরাইজ ক্রিমিনাল, তারা পদে পদে, মানে আমি এগুলো অভিষেককে বলছি না, কারণ ও তো এখনও অপরাধী নয়, অভিযুক্ত। আমি বলছি জেনারেল অর্ডারে এদের মেন্টালিটি কাজ করে কি, যে কোনো মূল্যে নিজেকে বাঁচানো, আর এই যে কোনো মূল্যে বাঁচাতে গিয়েই কিন্তু ভুলটা করে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে কতবার হলফনামা দিল ভোটের রেজাল্টের পরে বিদেশে যাব চোখ দেখাতে। একবার তো হাইকোর্ট বলেই দিল কিছুদিন আগে, তথাগত বাবুর এজলাস সম্ভবত, যে আপনার চোখের যদি প্রবলেম থাকে এবং সেটা যদি বিদেশেই কিওর করার মতন থাকে, হপকিন্স ছাড়া আর কোথাও হবে না, তাহলে আপনি এসএসকেএমে যান, প্রয়োজনে মেডিকেল বোর্ড তৈরি করার জন্য আবেদন করুন। মেডিকেল বোর্ড যদি বলে আপনার বিদেশে যেতে হবে চিকিৎসার জন্য, এখানে হবে না, তাহলে যাবেন। দেখো কতটা চিটিংবাজি, কতটা মানে এই যে অজুহাত তৈরি করেছে যেন তেন প্রকারে বিদেশে পালানোর, এটা পালানো। যে সেই মেডিকেল বোর্ডের আবেদন, ওর যদি এতই সিরিয়াস থাকতো মেডিকেল বোর্ড ওটা বলে দিত, হ্যাঁ আপনার ইমিডিয়েট বিদেশে যাওয়া দরকার ছিল, ঝামেলাই হতো না। ওই মেডিকেল বোর্ডের অ্যাপ্লাই কিন্তু তিনি করলেন না, উনি কিন্তু চট করে
বাইপাস করে সুপ্রিম কোর্টে গেলেন এবং তোমার চ্যানেলেই আমি বলেছিলাম হ্যাঁ। সুপ্রিম কোর্ট যাবে ও। ও সুপ্রিম কোর্টের দরজা করবে ও, কারণ ওকে যেতে হবে, ওকে পালাতে হবে। যেমন শালিকে বিদেশে যাওয়ার নাম করে একবার ছাড়পত্র নিয়ে বিদেশে পাচার করে, আর ও কিন্তু ইন্ডিয়াতে আসেনি মেনকা গম্ভীর, তার বিরুদ্ধে যে আর্থিক তছরূপ লিপস অ্যান্ড বাউন্স থেকে শুরু করে এসডি কনসালটেন্সি থেকে শুরু করে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় দুর্নীতির যে আর্থিক ভাগিদারি তার শালীও ছিল, ঠিক যেমন বিনয় মিশ্র ছিল। কয়লা কেলেঙ্কারিতে তার নাম আসার পরেই যখন তাকে খোঁজা শুরু হলো তিনি গায়েব হয়ে গেলেন। ফলে এই যেন অভিষেক যে চতুর্থ ব্যক্তি, তার ফ্যামিলির মিসেস ভোটের রেজাল্টের পরে অ্যাপ্লাই করেছিল বিদেশে যেতে চাই, এই অভিষেকের বউ, ঠিক এটা চতুর্থ ব্যানার্জি পরিবারের তৃণমূল নেতা যে যেতে চাইছে বিদেশে। একটা কারণ, কিন্তু তার পিছনের ইনার কারণটা অন্য। তুমি কেন আমি তোমায় বলছি, দেখো লাস্ট 24 ঘন্টায় ক্যাগ রিপোর্টে 5টা রিপোর্ট বেরিয়েছে। ক্যাগের ওয়েবসাইটটা দেখো, ক্যাগের ওয়েবসাইটে 32-এর পরে 10টা শূন্য, অর্থাৎ 32,000 কোটি টাকা মুখে আনতেও আমাদের ভয় লাগে। এটা শুধু আমফান দুর্নীতিতে অভিষেকের তৃণমূল দুর্নীতি করেছে, এবং এর মধ্যে 250 কোটি টাকা শুধু ডায়মন্ড হারবারে প্রায় 2 লক্ষ পরিবার দেখিয়ে, 2 লক্ষ পরিবার, যে পরিবারের কোনো স্বাধীন অস্তিত্বই নেই, দেখিয়ে অভিষেক দুর্নীতিটা করেছে। এটা আমার নয়, ক্যাগ রিপোর্টে বলছে। ক্যাগ রিপোর্ট তো দুর্নীতির কথা বলে না, ক্যাগ রিপোর্ট অর্থ কত দিয়েছে সেটা বলে। এই যে 250 কোটি টাকা ত্রাণ লুট, যার জন্য কালকে এফআইআর হয়েছে ওর বিরুদ্ধে, শুধু তাই নয়, এই 250 কোটি টাকা 2020 সালের ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রে 2 লক্ষ বাসিন্দাকে যে টাকাটা দেওয়া হয়েছিল সেটা তাদের কাছে পৌঁছয়নি। তাছাড়া যে 32,000 কোটি টাকা তোমাকে বললাম কেন্দ্রের থেকে টাকাটা চেয়েছিল, কেন্দ্র 1,000 কোটি টাকা সামথিং দিয়েছিল, বাকি টাকাটা এরা ধার দেনা করেছিল। মোট কথাটা জনগণের টাকা। এই টাকা ক্যাগ রিপোর্ট বলছে টাকাটা এক্সেসিভ, কোনো আমফান দুর্নীতিতে এত টাকা হয়নি, মানে আমফানের জন্য এত টাকা ক্ষয়ক্ষতির প্রয়োজনই ছিল না। এই টাকা মধ্যে একটা বড় অংশের টাকা 1,44,175টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে, যে অ্যাকাউন্টগুলো একটাই ফোন নাম্বার, মানে ভুয়ো। এই টাকার মধ্যে 125 কোটি টাকা এমন অ্যাকাউন্টে গেছে যাদের মানে 9,226 জন, যাদের একাধিক বার গেছে টাকা, একাধিকবার। একটা বাড়ির জন্য একটা লোকের 6বার টাকা গেছে, 9বার গেছে, ক্ষতিপূরণের জন্য বারবার। এমনকি বুলবুল হয়েছিল বামেদের সময়, না বামেদের নয়, 2019-এ বুলবুল, তৃণমূলের সবাই, সেই বুলবুলের যে ক্ষতিপূরণ ছিল তাদের 5,627 জনের নাম বুলবুলের, তাদের নামও এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। বুলবুলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং টাকাও পেয়েছিল। এবার প্রশ্নটা হচ্ছে, দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চালিত সরকার ক্যাগ রিপোর্টটা, কিন্তু এই রিপোর্টগুলো বিধানসভায় পেশ করেনি। এমনকি 308 নম্বর ধারা 1966 সাল থেকে যে লোকসভায় বা রাজ্যে বিধানসভাগুলোতে নিয়ম ছিল যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি পিএসসি তার চেয়ারম্যান করা হবে সবসময় বিরোধীদের থেকে। এই তৃণমূল সরকার 15 বছরে কিন্তু সেটা করেনি। তুমি খেয়াল করে দেখো, কখনো কৃষ্ণ কল্যাণীকে বসিয়েছে, কখনো বসিয়েছে মানুষ ভূঁইয়াকে, কখনো বসিয়েছে তোমার ওই যে কিরাম আমাদের তৃণমূল বিজেপির থেকে এসেছে, কিন্তু বিজেপির থেকে অফিসিয়ালি তাদেরকে নেওয়া হয়নি, ফলে তারা বিজেপিরই লোক। এই অজুহাত দেখে মমতা ব্যানার্জি দিনের পর দিন ওই সব সিটগুলোতে মুকুল রায় এদেরকে বসিয়েছিল। অর্থাৎ ভাড়ারের চাবিটা বিরোধীদের কাছে না রেখে নিজের কাছে রেখেছিল, যাতে এইসব অভিযোগগুলো উঠলে সেটা প্রশ্ন জবাবদিহি করতে না হয়। পাবলিক অ্যাকাউন্টস কমিটি কোনো দিন তাই বলেইনি বিধানসভায় যে এবার ক্যাগ রিপোর্টটা জমা করুন। ক্যাগ রিপোর্ট জমা হয়নি। কোটি কোটি টাকা চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে, এবং অভিষেক। এবং তুমি শুনলে অবাক হবে, একটা সুন্দর রাস্তা তৈরি করে, হ্যাঁ, এবং তুমি শুনলে অবাক হবে যে এই যে বেলিয়াঘাটাতে এই যে কালকে যে জমি কেলেঙ্কারিটার পুকুর বোঝানো, প্রায় 10-12টার মতন পুকুর বুঝিয়ে তোমার জমি এদিক সেদিক করেছে, সেইটারও কিন্তু একটা রিপোর্ট জমা পড়েছে, এবং সেই রিপোর্টটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সরাসরি যুক্ত। এবং এই যে এহেন একটার পর একটা
অভিযোগ, এই অভিযোগগুলো তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেল যাত্রা কেন, 100 বছর পর্যন্ত ওকে জেলে রাখার জন্য সাফিসিয়েন্ট, 100 বছর মতন, এবং আমৃত্যু, আমি 100 বছর আমৃত্যু ও জেলেই থাকবে। এত দুর্নীতি, এত মানে বেআইনি কাজগুলো করেছে এবং জনগণের ট্যাক্সের টাকা 9-6 করেছে দিনের পর দিন। এই হেন অভিষেক কোনোভাবেই পশ্চিমবঙ্গে থাকবে তুমি মনে করো? থাকতে পারে না। ও এই কারণেই ও পালানোর রাস্তা করছে। কালকে দেখছিলাম লোকসভায় দাঁড়িয়ে হ্যাঁ। বেশ ইংরেজিতে কেন্দ্র সরকারের পোস্ট চুরি নিয়ে উনি বলছেন। আহারে কি ভালো লাগলো শুনে, মানে সত্যিকারের যিনি লিখেছিলেন প্রবাদটা, চোরের মায়ের বড় গলা, তিনি ঠিক লিখেছিলেন। পাশ থেকে বাসা লক্ষ্য করার বিষয়, মহুয়া তিনি একদম উঠে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে স্পিকারকে তিনি শাসাচ্ছেন। হ্যাঁ, তো হবেই। মহুয়ারা তো ওই সময় মহুয়ার মধুটা খেতেন। আচ্ছা বলো, তৃণমূলের 15 বছরে তুমি ওই 15 বছরেই পড়াশোনা করেছো কিনা আমি জানি না, তার আগে পাশ করেছো কিনা তাও জানি না। তোমরা যারা 15 বছরে শিক্ষিত হয়েছো তৃণমূলের জামানায়, একটা বছর দেখাও যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বা কোনো চাকরির পরীক্ষার প্রশ্ন চুরি বেরিয়ে যায়নি, ফাঁস হয়নি। একটা উদাহরণ কেউ বলতে পারবে না। প্রতি বছর 6 ছক্কা মাধ্যমিক, আমরা প্রতিদিন গুনে গুনে প্রোগ্রাম করতাম। এইবারের মাধ্যমিক পরীক্ষা 6 ছক্কা হলো, হাঁকালো শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, উচ্চ মাধ্যমিকেও তাই। এ হলো তৃণমূল, যাদের সময় চাকরি পরীক্ষার ফর্ম পানের দোকানে বিক্রি হতো, যাদের সময় চাকরি কালু পটল ঝিঙ্গের মতন কেজি দরে বিক্রি হতো, তারা গিয়ে বিধানসভায় লোকসভায় চাকরি চুরি নিয়ে মানে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে কথা বলছে। এবং তার দোষর হচ্ছে কারা? 2006-এ এমসের পেপার লিক, 2007-এ আইসিআরের পেপার লিক, 2008-এ এমসের পেপার পুনরায় লিক, 2009-এ ক্যালেটের পেপার লিক, 2011-এর AIMM-এর প্রশ্ন লিক, 2013-তে এসএসসির প্রশ্ন লিক, অর্থাৎ 11 থেকে 27টি প্রশ্ন লিক শুধু কংগ্রেসের মনমোহন সিং সরকারের সময়। এহেন কংগ্রেস তাদের দোষর হচ্ছে। এহেন কংগ্রেস যাদের শাসিত রাজস্থানে বলাই হতো পোস্ট ফাঁসের রাজধানী রাজস্থান, এবং সেখানে কোটা গড়ে উঠেছিল এই পোস্ট ফাঁসের চক্রটা নিয়ে, তারা করছে। এহেন কংগ্রেস তৃণমূল যারা এত মুখে কথা বলার পরেও কালকে যখন অ্যামেন্ডমেন্ট বিলটা পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার সংযোজন হলো 2024-এর আইনটাকে, তারা বয়কট করলো, চিৎকার করলো, আইনটা পাস করতে দিচ্ছে না, আলোচনা করছে না। তাহলে ইন্টারেস্টটা বুঝেছো কোথায়? অর্থাৎ রাজনীতিটা হবে পুরোপুরি হিন্দু বিরোধী, দেশ বিরোধী মঞ্চে ছাত্রদের উস্কে দেওয়া হবে, কোমলমতি ছাত্রদের ভুল বোঝানো হবে। আর যখনই আইনের প্রশ্ন আসবে তখন মহাবিপদ। তার নিজের রাজ্যগুলো তো আছে। 10 বছরে বলা হচ্ছে 157টা নাকি প্রশ্ন লিক হয়েছে। আমি বলছি 157টা প্রশ্ন কি শুধু কেন্দ্রের বিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে? না, তারা কিন্তু বলছে সেটা তাদের রাজ্যগুলো, কর্ণাটক, কেরল, পশ্চিমবঙ্গ, এমনকি বামেরা যে প্রতিবাদের অগ্রণী মুখ, তাদের যুগে আমরা যারা পড়াশোনা করেছি বামেদের সময়, 94, 96, 97 জয়েন্টের প্রশ্ন লিক হয়েছে। কে রিজাইন দিয়েছিল বলো তো? 2007 পিটিটিআই কেলেঙ্কারি পশ্চিমবঙ্গে, প্রাইমারি ট্রেনিং 100-র কাছাকাছি আত্মহত্যা করেছিল ট্রেনিংপ্রাপ্ত ছেলেমেয়েরা। কোন শিক্ষামন্ত্রী রিজাইন দিয়েছিল বলতে হবে বুকে হাত দিয়ে। প্রশ্নটা হচ্ছে, যখন সরকার সঠিক সিদ্ধান্ত নিচ্ছে তোমরা তখন ব্যাক গিয়ার মারছো কেন? অভিষেকের ওই কথাগুলো তোমাদের মানায়? যার জেলে থাকার কথা, যার জেলের ভিতরে থাকার কথা, যার লোকসভার এই সাংসদ পদটাই বেআইনি, নমিনেশনের সময় হলফনামায় যিনি বলেইনি আমি প্রফিট মেকিং একটি কোম্পানির সিও, তাকে তো ওই সংসদে ঢুকতে দেওয়া উচিত ছিল না। তিনি এখন আমাদের নসিহত দিচ্ছে, দেশবাসীর উদ্দেশ্যে ইংরেজিতে পটর পটর করে প্রশ্ন চুরির প্রতিবাদ করছে। আমি বলছি যে দেখো, এখানেই প্রশ্নটা যে আসলে ভুবনের সেই মাসির কথা তো আমরা জানি, এখানে ভুবনের পিসি ভুবনকে যা বলেছে চোর ভুবনকে, তাই করেছে ভুবন। কিন্তু এই ভুবন সেই ভুবন নয় যে ভুবন শাস্তি পাওয়ার পরে, আমি জানি না অভিষেক শাস্তি পেলে ওই ভুবন হয়ে যাবে কি না, যেহেতু অভিষেক শাস্তি পায়নি, রক্ষা কবচ নিয়ে আছে, এখন বিদেশে পালানোর চেষ্টা করছে। শাস্তি পেলে হয়তো উনি পরিবর্তন হলেও হতে পারেন, তখন হয়তো তার পিসিমণির কানটা ছিঁড়ে দিয়ে বলবে তুমি আমাকে চৌর্যবৃত্তিটা শেখালে কেন। এখন আপাতত একটাই কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়
রাহুল গান্ধী যেগুলো করছে, বিশেষ করে আজকে রাজ্যের অভিষেক, ভুয়ো কাগজ দেখিয়ে বিদেশে পালানো, ইমিডিয়েট ওকে অ্যারেস্ট করুক, হাইকোর্ট ওকে রক্ষা কবচ দিয়ে রেখেছে 30শে সেপ্টেম্বর অবধি। সরকার কি করবে বলো দেখি? এই অপরাধের পরেও ওকে কন্টিনিউয়াস আমাদের আইন ব্যবস্থার ফাঁক বলে ওকে বাঁচিয়ে রাখা হয়েছে। 30 তারিখ অবধি একটা ক্রিমিনালকে তাকে করে রাখা হয়েছে, এত দুর্নীতির সাথে যুক্ত, যে এত মানুষের জীবন জীবিকাকে অতস্তনস্ত করেছে। 11-12টা পুকুর বোঝানোর ওর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঠিক আছে, এত কিছুর পরেও তো আমফান দুর্নীতি, ডায়মন্ড হারবারের সন্ত্রাসের মডেল, সেবাশ্রর নাম করে কিছু মানুষের জীবনকে পঙ্গু করে দিয়েছে এই অভিষেক। পঙ্গু তারা সারা জীবন। একটা বাচ্চা দেখছিলাম পা কাটা গেছে, কিছু মানুষের অঙ্গ বিচ্ছেদ হয়েছে, কিছু মানুষ মারা গেছে অভিষেকের সেবাশ্রয়ের জাল চিকিৎসার ফলে। ঠিক আছে, এবং কোটি কোটি টাকা নয়-ছয় করেছে ওই সেবাশ্রয়ের নাম করে। এহেন অভিষেক এখনও আমাদের আইন ব্যবস্থা কোন চোখে ওকে দেখে মনে হয়েছে যে ও সন্দেহ আছে ও দুর্নীতি করেছে কি না, তাই আদালত তাকে স্টে অর্ডার দিয়ে রেখেছে, আমি জানি না। আলটিমেটলি এই কারণে কিন্তু অভিষেক মুই কি হনু ভেবে নিয়েছে নিজেকে, আমাকে কেউ মারতে পারবে না, আমি অমর অজেয়। ধরাকে সরাজ্ঞান করছে। এবং কালকে কেন্দ্র সরকারকে বলছে, দেখো কেন্দ্র সরকারের একটা প্রশ্ন চুরি অন্যায় হয়েছে, বলা হচ্ছে, তো স্বীকার করে নিয়েছে। সংশ্লিষ্ট 13 জন অধ্যাপক যারা এই প্রশ্ন চুরির সাথে ওতপ্রোত যুক্ত ছিল তাদের বিরুদ্ধে ভয়ানক মামলা, ফাস্ট ট্র্যাক গঠন হয়েছে, শাস্তির মেয়াদ বেড়ে গেছে। তারপরেও যারা প্রশ্ন করছে তারা তাদের রাজ্যে প্রশ্ন চুরি দিনের পর দিন একটা জাতীয় রূপ নিয়েছিল, একটা পলিসির পার্ট হয়ে গেছিলো। প্রশ্ন চুরি হবে, প্রশ্ন চুরি না হলে আমরা ভাবতাম ওই পরীক্ষাটা, তার মানে কি হলো না। সেহেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার দোসর অভিষেক ভাইপো, তারা যখন এইসব কেন্দ্রে প্রশ্ন করে, আর মুলায়ম সিং যাদবের সুপুত্র অখিলেশ যাদব প্রশ্ন করে, যার সময় 1994 সালে তার বাবা ইউপি বিধানসভায় প্রশ্ন চুরি ঠেকানোর আইনটা পাশ করাতে দেয়নি, তারা প্রশ্ন করছে। মানুষ বুঝুক, জেনজি আন্দোলন, ছাত্রদের আন্দোলনকে আমি রেসপেক্ট করি, প্রত্যেকে, সরকারও করে। আজকে জেনজি আন্দোলনের নাম করে কারা তোমাদেরকে উস্কাচ্ছে, কাদের টাকায় উস্কাচ্ছে, যাদের টাকায় উস্কাচ্ছে তারা মাননীয় প্রধানমন্ত্রীর একটি মানে লাইভ ভিডিও, যেটা সর্বকালীন রেকর্ড ভেঙেছে এখনও পর্যন্ত, সেই লাইভ ভিডিওটাও পর্যন্ত প্রেশার দিয়ে মেটারকে প্রভাবিত করে উইথড্রল করিয়ে দিয়েছে। যে দেখুন কোন ইন্টারেস্টে সাধারণ ছাত্রছাত্রীদের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিচ্ছে না, তারা কী জন্য, কোন মগজ ধোলাইয়ের অংশ এটা। মানুষ দেখুক, আগামীতে আরও দেখবে মানুষ।